এক সপ্তাহ দিনে 30 বার করে তরি মনোয়ারার ফোন থেকে আহসানকে কল করে। রাতে ঘুমোতে গিয়েও বাদ নেই, ফিসফিস করে মাঝরাত অবধি আহসানের সঙ্গে গল্প করে। শেষ অবধি না থাকতে পেরে 4 দিনের দিনই তরিকে বাড়ি নিয়ে গেল আহসান। মনোয়ারা এসব কীর্তিকলাপ দেখে বেজায় হাসলেন। বিয়ের কথা শুনে যে মেয়ের সঙ্গে সঙ্গে নাকচ করে দিয়েছিল, বিয়ের দিনও মুখ গোমরা করে বসেছিল, সে আজ বরকে ছাড়া 1 সপ্তাহ থাকতে পারছে না। কি ভয়ঙ্কর সুন্দর ব্যাপার স্যাপার! এই জীবনে মরে গিয়েও শান্তি এক জায়গাতেই। তরিকে তিনি ভুল কারো হাতে তুলে দেননি। সারা জীবন যেন এভাবেই সুখে থাকে মেয়েটা। সকালে আজ পুকুরে জাল ফেলা হয়েছে, ইয়া বড় বড় সাইজের মাছ উঠেছে। রুই মাছ, বোয়াল মাছ সহ আরও ছোট ছোট সাইজের কি কি মাছ যেন। এগুলোর নাম অবশ্য তরি জানে না। তরি আর রুমি পুকুরের সামনে গিয়ে দাঁড়ালো। সবুজ জালে ধরা মাছগুলো খুব লাফালাফি করছে। দুপুরে এখান থেকে কিছু মাছ রান্না করা হবে। মধুবিবি অবশ্য তরিকে বলেছেন, এই তুমি কিন্তু পুকুরের বোয়াল মাছ উঠলে সেটা খাইবা না। বাচ্চার মাথা বোয়াল মাছের মতন ফসকাইন্না হইব। তরি তা শুনে মাথা দুলিয়ে সায় দিয়েছিল। সহসাই ইয়া বড় একটা রুই মাছ ধরা পড়ল জালে। মাছদাগ জাল টেনে ধরে আহসানকে দেখাতে লাগলেন। তরিও পুকুরের আরও কয়েক সিঁড়ি নেমে মাছটা দেখল, কিন্তু তখনই ঘটল অঘটন। ভেজা সিঁড়িতে পা পিছলে নিচে পড়ে গেল। রুমি তরিকে কোনো রকম টেনে তুলো। মধুবিবি চিৎকার করে দৌড়ে এসে বললেন, হাই হাই, কি সর্বনাশ! তুমি এই পুকুরের সামনে আসছো কেন? ব্যথা পাইছো? পেটে ব্যথা করতেছে? তরি কিছু বলার আগে আহসান ছুটে এলো, তরিকে ধরে বলল, একটু সাবধানে চলবে না? পেটে লাগেনি তো? তরি পেট ধরে বলল। আমি ঠিক আছি। মধুবিবি তরিকে আর পুকুরের সামনে দাঁড়িয়ে থাকতে দিলেন না, তরিকে নিয়ে ভেতরে চলে গেলেন। শোভাও তরির পড়ে যাওয়ার কথা শুনে তরিকে খুব বকাঝকা করলো। মাছ ঘরে তোলার পরপরই কাটাকুটির সময় কোথা থেকে যেন রঙ্গন এলো। হাতে তার বড়সড় একটা বাটি। রুমিকে সামনে পেয়ে বাটিটা রুমির হাতে তুলে দিয়ে বলল, আমার আম্মা পায়েস রান্না করেছে, আহসানের জন্য পাঠিয়েছে। আহসান বাড়িতে নেই। রুমি বাটিটা হাতে নিয়ে বিড়বিড় করে বলল, মাছ ঘরে তুলতে না তুলতে মেছো ভূত হাজির, খান্নাস জিন কোথাকার। কিন্তু রঙ্গনের সামনে সরাসরি সেসব বলা যায়? শুধু ছোট করে প্রশ্নের জবাব দিয়ে বলল, আছে, দান ডেকে দিচ্ছি। আহসান পায়েস দেখে খুশি হলো। নাহার বেগমের হাতের পায়েস তার খুব পছন্দের। ওই বেলায় আর রঙ্গনকে যেতে দিল না। পুকুরের মাছের সালুন দিয়ে ভাত খেয়ে দুই বন্ধু বেরিয়ে গেল। বাইকে করে রঙ্গনকে বাড়ির সামনে নামিয়ে দিয়ে আহসানও কাজে চলে গেল। মধুবিবি তরিকে খেতে ডাকতে এসে ফের বললেন, রুই মাছ আর পোনা মাছটা খাইবা তুমি। বোয়াল মাছের বাটিতে হাত দিবা না। বাচ্চা হওয়ার পর মন ভইরা বোয়াল মাছ খাইও। তরি বিছানা থেকে উঠতেই পারল না, একেবারে মিনমিনের স্বরে বলল, বুবু আমি পরে খাবো। মধুবিবি দরজার সামনে দাঁড়িয়ে প্রশ্ন করলেন, এইসব কথাবার্তা এখন বাদ দাও। পেটেরটার কথা ভাইবা হইলেও সময় মতন খাওন লাগবো। খাবার খাইয়া ঔষধ খাইয়া একেবারে শুয়ো। তরি পেটে হাত দিয়ে হঠাৎ গঙ্গানি দিয়ে উঠল। পেটটা কেমন চাপ দিয়ে আছে, মনে হচ্ছে নাড়ি ভুড়ি ছিঁড়ে খুঁড়ে যাবে। মধুবিবি তরির গঙ্গানুর আওয়াজ পেয়ে তরির মাথার কাছে এসে দাঁড়ালেন। ভয়ার্ত গলায় বললেন, কি হইছে? তোমার শরীর খারাপ লাগতাছে? তরি পেট চেপে ধরে চিৎকার করে বলল, পেটে অনেক ব্যথা হচ্ছে, মনে হচ্ছে সবকিছু বের হয়ে আসবে। আহ, আল্লাহ বাঁচাও। মধুবিবি তরির পেটে হাত দিয়ে দেখলেন পেট চাপ ধরে কেমন শক্ত হয়ে আছে। মধুবিবি চিৎকার করে বললেন, আহসানের মা, তাড়াতাড়ি এদিকে আসো। মধুবিবির কথা শুনে শোভা তাড়াতাড়ি তরিদের ঘরে এলেন। তরির অবস্থা দেখে বলেন, কি হয়েছে আম্মর? মধুবিবি তরির মাথা বুলিয়ে দিতে দিতে আতঙ্কিত কণ্ঠে বললেন, পেটে ব্যথা, পেটটাও কেমন চাপ দিয়া শক্ত হয়ে আছে। পুকুর পাড়ে পইরা গেছিল, পেটের টান লাগছে মনে হয়। আল্লাহর নাম নেও আহসানের মা, বাচ্চাটার যেন কিছু না হয়। আল্লাহর না, আল্লাহ আল্লাহ করো। শোভা কিছু না বুঝতে পেরে তরিকে বললেন, একটু উঠে দাঁড়াও তো মা, সোজা হয়ে উঠে দাঁড়াও।
তরি বিছানা থেকে উঠতেই শোভা আঁতকে উঠলেন। বিছানার চাদরটা রক্তে ভিজে গিয়েছে। তরির দুপায়ের মধ্যখান হতে চিকন রক্তের স্রোত বয়ে চলেছে। পরনের শাড়িটাও পেছনের অংশ পুরো রক্তে ভিজে জবজব করছে। তরি রক্ত দেখে ভয়ে জ্ঞান হারিয়ে ফেলল। মধুবিবি তরির হাত পায়ে তেল মালিশ করতে লাগলেন। শোভা মাথায় পানি ঢালতে লাগলেন। তীব্র পেট কামড়ানোর অনুভূতি নিয়ে তরি চোখ বুজল। শরীরে তার একরত্তি জোর নেই। আচমকা তরির খিঁচুনি উঠল। পেট চেপে ধরে মিহি গলায় সে বলল, আমি মরে গেলাম আল্লাহ, পেটে খুব ব্যথা হচ্ছে। শোভা দৌড়ে গিয়ে আহসানকে কল দিল। আহসান তখন মাল নামাচ্ছিল। এক হাতে ফোনটা রিসিভ করতেই শোভা বলল, বাবা জলদি বাড়ি আয়, তোরই যেন কেমন করছে, অনেক রক্ত বের হচ্ছে, তুই তাড়াতাড়ি আয়। আহসান সবকিছু ফেলে বাইক নিয়ে একটানে বাড়ি ফিরল। হন্তদন্ত হয়ে বাড়ি ফিরে দেখলো তরি অচেতন হয়ে বিছানায় পড়ে আছে। শারীরিক দুর্বলতায় জ্ঞান হারিয়েছে আবারও। মেঝেতে বিছানায় তরল রক্তের ছড়াছড়ি। আহসানের মাথাটা কেমন যেন খালি হয়ে গেল। কোনো রকমে তরিকে কোলে তুলে রিকশা ডেকে হসপিটালে নিয়ে ছুটল তাকে। আহসানের সঙ্গে গেল শোভা। মধুবিবিও যেতে চেয়েছিলেন। রুমি বাড়িতে একা বলে রুমিকে ফেলে যেতে পারলেন না। রুমি ভয়ে আতঙ্কে মিয়ে গেছে। এরকম পরিস্থিতির চোখের সামনে আগে কখনো দেখেনি সে। তরিকে কোলে তোলা অবস্থায় আহসানের হাত রক্তে ভিজে গেল। রক্তপাত এখনো বন্ধ হয়নি। কি হলো হঠাৎ? ইমার্জেন্সি গাইনি চিকিৎসকের কাছে তরিকে নিয়ে যাওয়া হলো। তরি তখনও জ্ঞান ফেরেনি। মহিলা চিকিৎসক তরির সবকিছু চেক আপ করে আহসানকে বললেন, আহসান টলমলে চোখে সবটা শুনল। শোভাও নিরুত্তর। যেই সন্তানকে ছোঁয়ার জন্য সকলে মুখিয়েছিল, সে পৃথিবীতে আসার আগে সকলকে ফাঁকি দিয়ে চলে গেল। আহসান আর স্থির হয়ে দাঁড়াতে পারল না। এত সব মানসিক বিপর্যয় সহ্য করবার মতো ক্ষমতা তার নেই। চোখ ভর্তি পানি নিয়ে সে ঢলে পড়ল হঠাৎ। পুরুষ মানুষের এত নরম হলে চলে কি? তরির জ্ঞান ফিরল সন্ধ্যার দিকে। অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় এক ব্যাগ রক্ত দেওয়া হচ্ছে তাকে। আহসানের জ্ঞান হারানোর পরপরই মাজদাক হসপিটালে এসেছেন। রক্তের ডোনার তিনি জোগাড় করেছেন। আহসান কেবিনের সামনে বারবার পায়চারি করছে। তরির জ্ঞান ফিরছে না কেন এখনো? তখনই শোভা এসে আহসানকে বললেন। তোরির জ্ঞান ফিরেছে। আহসান যেন বুকে প্রাণ ফিরে পেল। তরির গালে এলোপাথারি চুমু খেয়ে বলল, শরীর কেমন লাগছে তোমার আম্মু? ভালো লাগছে একটু? পানি খাবে? মনের ভুলে সন্তানের নাম নিতে আহসানের বুক খামচে ধরল। সন্তানটা যে পৃথিবীতে নেই, এই কথা কিভাবে মুখ ফুটে তরিকে বলবে সে? দুর্বলতায় তরির মুখ দিয়ে বলি ফুটছে না। নিম্ন সুরে শুধু কোনো রকমে সে বলল, বাবুটা ঠিক আছে বাবুর বাবা? আহসান সেই প্রশ্নের কোনো জবাব দিল না। তরি মাথা ঠেলে বসার চেষ্টা করলো কিন্তু পারল না। কোমরের হাড়গুলো যেন গুঁড়ো হয়ে আসছে। পেটও কেমন চিনচিনে ব্যথা, তবে আগের থেকে একটু কম। তরির রক্তের ব্যাগ শেষ হলো রাত 8:30টায়। এই কতগুলো ঘন্টায় তরির সহস্রবার বাবুটার কথা জিজ্ঞেস করেছে। আহসান কিংবা শোভা চোখের পানি আড়াল করে সবটা এড়িয়ে গিয়েছেন। তরিকে নিয়ে বাড়ি ফিরতেই আহসান তরিকে ধরে ধরে ভেতরে নিয়ে গেল। মধুবিবি দরজার সামনে থেকেই বারবার জিজ্ঞেস করতে লাগলেন, বাচ্চাটা ঠিক আছে? সব কিছু ঠিকঠাক আছে তো? শোভা মাথা নিচু করে ভেজা চোখে তাকাই। মধুবিবি সবটা বুঝে গেলেন। অতি শোকে ভুলভাল বকতে লাগলেন। তরির সামনে গিয়ে চিৎকার করে বললেন, শান্তি হইছে তোমার এইবার? বাচ্চাটারে খাইয়া শান্তি হইছে? বারবার কইরা বলছি এই কয়েকটা মাস লাফালাফি ফালাফালি করো না, শুনলা না? এখন যা মন চায় করো, বাচ্চাটারে তো খাইয়াই ছাড়লা। তরি এসব শুনে হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। এসব কি শুনল সে? তুবা আর নেই, তুবা চলে গিয়েছে। তরি খোঁড়াতে খোঁড়াতে ভেতরে গিয়ে দরজার দৌড় দিল। চিৎকার করে মেঝেতে গড়াগড়ি করে কাঁদতে লাগলো। একটা সময় গিয়ে লক্ষ্য করলো শারীরিক দুর্বলতায় কাদার মতো শক্তিও তার শরীরে নেই। আহসান ততক্ষণে দরজায় ধাক্কা দেওয়া শুরু করেছে। তরি কোনো রকমে উঠে বসলো। বিছানার পাশ থেকে টুলটা নিয়ে তাতে উঠে দাঁড়ালো। আলমারি থেকে একটা উন্নে নিয়ে ফ্যানটা বন্ধ করে তাতে বাঁধলো। এত কিছু সইবার মতো শক্তি তার নেই। এর চেয়ে মরে যাওয়া ঢের বেশি ভালো।
টুলটায় দাঁড়িয়ে গলায় ফাঁস দেওয়া ঠিক অন্তিম মুহূর্তে দরজা ভেঙে আহসান ঘরে ঢুকলো। ভেতরে দৃশ্যপট দেখে কিছু বুঝতে আর বাকি নেই তার। শোভা আর আহসান দৌড়ে গিয়ে তরিকে সেখান থেকে নামালো। নিচে নেমে দাঁড়াতেই তরি আবার জ্ঞান হারালো। আহসান কোনো রকমে বিছানাটা ঠিক করে তরিকে সেখানে শোয়ালো। বড্ড হাসপাস লাগছে, বুকের ভেতরটায় কেমন খা খা করছে। পেট অবশ হয়ে যাওয়ার মতো ব্যথায় তরির জ্ঞান ফিরল। শরীরে একরক্তি শক্তি অবশিষ্ট নেই, মাথাটা কেমন যেন ঘুরছে। তলপেটে চিনচিনে ব্যথায় তরি আবারও পাশ ফিরে শোয়ার চেষ্টা করলো। আহসান প্লেটে তরির জন্য ভাত নিয়ে ঘরে ঢুকলো। তরির মুখে খাবার পুড়ে দিতে চাইলে তরি মুখ সরিয়ে নিয়ে বলল, আমি খাবো না, নিয়ে যান এগুলো। আহসান তরির বারণ শুনল না। জোর করে তরির মুখে খাবার দিতে চাইলে তরি চিৎকার করে বলল, বললাম তো খাবো না, আপনারা কেন আমার কথা শুনছেন না? বাবুটাও আমার কথা শুনলো না, কত আদর করে আগলে রেখেছিলাম, অভিমান করে চলে গেল। সবাই আমায় ছেড়ে চলে যায়, সবাই চলে যায়। কি করেছি আমি আহসান? বাবা চলে গেল আমায় ছেড়ে। বাবু বাবু আম্মুকে বুঝলো না, আমায় কেউ ভালোবাসে না কেন? সবাই কেন দূরে সরিয়ে দিয়ে পালিয়ে যায়? আহসান কোনো জবাব দিল না। হাত দিয়ে ভেজা চোখটা মুছে নিল। তরি আহসানের বুকে মাথা রাখলো। স্বামী স্ত্রী উভয়ের চোখে পানি। তরির চোখের পানিতে আহসানের যে বুক ভেসে যাচ্ছে তা কি জানে তরি? তরি কাঁদতে কাঁদতে বলল, বাবুটা যখন এলো আমি খুব কেঁদেছিলাম। কেন কেঁদেছিলাম আমি তা জানি না। ভয় হতো বাবুর কথা শুনে যদি আমার আদরের ভাব কমে যায়। মনে মনে খুব রাগ হয়েছিল বাবুর ওপর। বাবুটা পরে এলেও তো পারতো, কিন্তু পরের রাগটা যে কোথায় গায়েব হয়ে গেল। সারাদিন আমি মনে মনে বাবুর সঙ্গে গল্প করতাম, বাবুকে গান গেয়ে ঘুম পাড়াতাম। বাবু বোধহয় আমার সঙ্গে রাগ করেই চলে গেছে। কেন চলে গেল ও? আমি তো ওকে খুব ভালোবাসতাম। বাবু কেন বুঝলো না আমাকে, কেন অভিমান করলো? আহসান কোনো জবাব দিতে পারল না। আহসানের চোখের পানিতে বালিশটা কেমন ভিজে যাচ্ছে। আহসান বিড়বিড় করে শুধু বলল, বাবা আর আম্মু তোমাকে অনেক ভালোবাসে তুবা। তুমি কেন মিছে রাগ করে চলে গেলে বাবা? দিলশান, নিজের নাম কোনো ভরাট পুরুষালী কণ্ঠে শুনতে পেয়ে দিলশান পিছু ফিরে তাকালো। কি অনাকাঙ্ক্ষিত এক সাক্ষাৎ! যাকে দিলশান এই স্থানে কখনো ভাবেইনি, সে আজ দিলশানের দুয়ারে কড়া নাড়ছে। দিলশান ধ্যান জ্ঞান বাদ দিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। দিলশানের সামনে উপস্থিত ব্যক্তিটি আর কেউ নয়, তার নাম সৌম্য শিকদার, যাকে দিলশান মন প্রাণ উজাড় করে দিয়ে এসেছে। দিলশান জড়বস্তুর মতো অসাড় হয়ে দাঁড়িয়ে রইল। সময় এগিয়ে এসে বলল, কেমন আছো স্বপ্ননগরীর দিলশান হায়াত? দিলশান তার ছিল্লে সুরে বলল, ভালো তুমি? আর তুমি এখানে কেন? আমার স্কুল চিনলে কিভাবে? সৌম্য নির্দ্বিধায় বলল, মনের সংযোগ। যার প্রতি টান থাকে তার খবর ঠিকই কান অব্দি চলে আসে। এতদিন প্রয়োজন বোধ করিনি, তাই কখনো তোমার কাছে আসিনি। এখন প্রয়োজন বোধ করছি, তাই এসেছি। দিলশান দীর্ঘশ্বাস ফেলে বলল। তবে নিজের প্রয়োজনেই কাছে টানছো। সৌম্য জবাবে বলল, তা বলতে পারো, নিজের লাভ নিজের ভালো পাগলও বোঝে। তোমার সঙ্গে আমার স্বার্থ জড়িয়ে আছে দিলশান, নিজের স্বার্থের জোরে কাছে টানছি। দিলশান ঠোঁট কামড়ে উত্তর দিল, আমার কাছে তোমাকে দেওয়ার মতো কিছুই নেই সৌম্য। আর স্বার্থ? তোমার কি এমন স্বার্থ আমার সঙ্গে জড়িত আছে সৌম্য? সৌম্য দিলশানের কিছুটা কাছে এগিয়ে এলো। স্কুল ছুটি হয়ে গেছে। আশেপাশে বাচ্চাদের কলরবের আওয়াজও শোনা যাচ্ছে না। চারিপাশে কেমন শুনশান নীরবতা। এর মধ্যেই সৌম্য বলল, তোমাকে আমি ভালোবাসি, যাকে আমি ভালোবাসি তার সঙ্গে আমি সুখী থাকবো, এটাই আমার স্বার্থ। এই স্বার্থের আবর্তনে তাই তোমাকে খুঁজে পেতে চাইছি। দিলশানের চোখ ভিজে আসছে। সমু তার এত কাছের কবে হয়ে উঠল? কিন্তু সোমের জীবনটা নষ্ট করার অধিকার তার নেই। সমু তার কাছে থেকে প্রাপ্ত সুখটুকু কখনোই যে পাবে না। দিলশান শুধু চোখের অশ্রুটুকু আড়াল করতে করতে বলল, সৌম্য, আমরা একটু কোথাও বসি, নিরিবিলি জায়গা হলে সবচেয়ে ভালো হয়। আমার কিছু কথা ছিল তোমার সঙ্গে। সমু যেন আকাশের চাঁদ পেল হাতে। কিছু বলার আগেই দিলশানি নিজে একটা রিক্সা দাঁড় করিয়ে উঠে পড়ল সেটাতে। সময়টা তখন দুপুর 2টো, অনেকটা নীরবই বলা চলে চারিপাশটা। দিলশান কফিতে চুমুক দিল। ছোট একটা ক্যাফেটেরিয়াতে বসেছে তারা।
গ্রাম্য এলাকা বিধায় মানুষের আনাগোনা এবং ফ্যাসিলিটি দুটোই খুব কম। সৌম্য গভীর মনোযোগ দিয়ে দিলশানকে পর্যবেক্ষণ করছে। দিলশান ছোট্ট ঢোক গিলে বলল, নতুন করে তোমাকে আর কোনো সাফাই দিতে চাইবো না। আমার একটা মিসক্যারেজ ছিল, 5.5 মাসের ছিল বেবিটা। মিসক্যারেজ হওয়ার পর থেকে অনিয়মিত পিরিয়ড সহ চকলেট সিস্টে ভুগছি। তুমি শিক্ষিত মানুষ, তাই এসব লোকানোর কিছু নেই। ভবিষ্যতে আমার মা হতে পারার সম্ভাবনা খুবই কম। ডক্টর বলেছেন বাচ্চার আশা ছেড়ে দিতে। আমিও জীবনে বড়সড় একটা ধাক্কা খেয়েছি, তাই সেসব নিয়ে এখন ভাবা ছেড়ে দিয়েছি। তুমি একটা অবিবাহিত ছেলে সৌম্য, তোমার ফ্যামিলির তোমার কাছ থেকে কিছু এক্সপেকটেশন আছে। তোমার একজন সন্তানের বাবা হওয়ার পূর্ণ অধিকার আছে। আমি কখনো তোমাকে সন্তান সুখ দিতে পারবো না। তুমি কেন মিছে আসা এখনো বুক পেতে রয়েছ? ভুলে গিয়ে একটা নতুন করে শুরু করো। সমাজের ব্যাপারেও কিছু ভাবো। সমাজ কি বলবে? সৌম্য কড়া গলায় বলল, সমাজ, ফ্যামিলি এসব আমি সামলে নেব। সমাজের দ্বারা আমি কখনো ধারিনি, ভবিষ্যতেও ধারবো না। আমার বাবা এবং মা কেউ বেছে নিয়ে দিলশান। আমার পরিবার বলতে ছোট্ট একটা ভাই রয়েছে শুধু। পরিবার থাকলেও আমি সবকিছুর ঊর্ধ্বে গিয়ে তোমাকেই চাইতাম। দিলশান সৌম্যের হাতটা ধরে নরম গলায় বলল, সৌম্য, জীবনটা একটা কঠিন কুরুক্ষেত্র। আবেগের বশে সিদ্ধান্ত নিও না। বিবেক দিয়ে একটু ভাবো, নিজেকে নিয়ে একটু চিন্তা করো। তুমি কেন বুঝতে পারছো না? সৌম্য দিলশানের দিকে তাকালো, নির্বিঘ্নে জবাব দিল, বুঝতে পারছি দিলশান, আমি যত সবটা বুঝতে পারছি, আমার বিবেক ততটাই আমাকে বারবার চিৎকার করে বলছে তোমাকে নিজের কাছে টেনে নিতে। আবেগের বয়সটা আমার আর নেই দিলশান। আমি পূর্ণ মস্তিষ্কে সবটা ভেবেছি। আগে একবার নিজের অযোগ্যতার বলে তোমাকে হারিয়েছি, এবার হারালে নিজেকে আর কখনো ক্ষমা করতে পারবো না। দিলশান চুপচাপ সবটুকু শুনল। সৌম্যের দিকে তাকিয়ে মিনিট খানিক পর বলল, আচ্ছা, তুমি যদি আমার অতীত, আমার বর্তমান সবটা মেনে নিয়ে আমার পরিবারকে রাজি করাতে পারো, তবে আমি তোমাকে বিয়ে করতে রাজি। সৌম্যের ঠোঁটে এক চিলতে হাসি ফুটে উঠল। দিলশানের হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে সে বলল, যদি তোমার পরিবারের পায়েও ধরতে হয়, আমি তাতেও রাজি। আমি বিয়ে করলে তোমাকেই করব। এটা তোমার কাছে আমার ওয়াদা রইল দিলশান হায়াত। তরির মেডিসিন কোর্সের আজ দ্বিতীয় দিন চলছে। শরীরে প্রচুর জ্বালা পোড়া অনুভব হয় তার। আয়রনের পাওয়ারফুল বেশ কিছু সাপ্লিমেন্ট দেওয়া হয়েছে তাকে। সেগুলো খেয়ে সারাদিন তার সেভাবে কোনো জ্ঞান থাকে না। ঘুমের ঘোরে ঘোরেই দিন কেটে রাত হয়ে যায়। তবুও যতটুকু সময় সে জাগ্রত থাকে, চোখের পানির বাঁধ বন্ধ হয় না। মধুবিবি অনুশোচনা ও অন্তদহনে পুড়ে নিজের ভুলটা বুঝতে পেরেছেন। তরিকে সেদিন অমন একটা পরিস্থিতিতে ওসব বলা তার একদমই উচিত হয়নি। কাল রাতে যখন তরির সবার পায়ে মাথা গুঁজে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল, মধুবিবি তখন বিবেকের দম শুনে তরির কাছে ছুটে গিয়েছেন। তরির মাথা নিজের বুকে চেপে ধরে বলেছেন, মাগো, আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, বান্দায় কি আর বান্দা দিতে পারে? আল্লাহ তোমারে পরীক্ষা করছে, আল্লাহর ওপর ধৈর্য ধরো, তাওয়াক্কুল করো, রাখো মা। আল্লাহ তোমার থাইকা যা নিয়ে গেছে তার চেয়ে তোমারে অনেক বেশি দিব। তোমার এই সন্তানে কেয়ামতের দিন তোমাকে জান্নাতে নিয়ে যাইব। জন্ম মৃত্যুর মালিক হইল গিয়া আল্লাহ। সেই যদি না দিতে চায়, তুমি কি জোর কইরা কিছু করতে পারবা? আল্লাহর উপর ভরসা রাখো। মধুবিবির নরম সুরে বলা কথাগুলো শুনে তরি সত্যি সত্যি খুব শান্তি পেয়েছিল। রব কি তরির পরীক্ষা নিলেন? সত্যি কি এর চেয়ে ভালো কিছু তরিকে ফিরিয়ে দেবেন? আহসান কাজ শেষ করে বাড়ি ফিরল রাত 9টায়। তরির প্রতি বিশেষ যত্নশীল সে। আহসান বাড়িতে থাকলে বেলার ওষুধ বেলায় নিচে এগিয়ে দেয় তরিকে। সে বাড়িতে অনুপস্থিত থাকলে শোভাকে সবটা বুঝিয়ে দেয়। তরির মন ভালো করার খুব চেষ্টা করে সে। আহসান নিজেকে সামলে নিয়েছে অনেকটাই। যা হয় ভালোর জন্যই হয়। সৃষ্টিকর্তার সিদ্ধান্ত সবচেয়ে সঠিক সিদ্ধান্ত। এর ওপরে মানুষের কোনো মতামত চলে না। আহসান একটা সাদা ছোট্ট প্যাকেট হাতে ঘরে ঢুকলো। তরি আহসানকে দেখা মাত্রই হেলান দিয়ে বসলো। চোখ ভর্তি ক্লান্তি আর দুর্বলতা নিয়েই বলল, আপনার আজ এত দেরি হলো যে? আহসান ছোট্ট প্যাকেটটা তরির দিকে বাড়িয়ে দিয়ে বলল, কাজ শেষ হতে হতে দেরি হয়ে গেছে, তোমার জন্য একটা জিনিস এনেছি তোরি, খুলে দেখো পছন্দ হয় কিনা। তরি কাপা হাতে ব্যাগটা কোনো মতে তুলে ধরে বলল,
কি আছে এতে? আহসান গামছায় মুখ মুছতে মুছতে বলল, একটা মোবাইল ফোন। আমার ইচ্ছে ছিল তোমাকে ভালো একটা ভার্সিটি অ্যাডমিশন কোচিংয়ে ভর্তি করিয়ে দেব, কিন্তু আমাদের এদিকে সেরকম ভালো অ্যাডমিশন কোচিং সেন্টার নেই। যেগুলো আছে তাও নিম্নমানের। তাই একটা মোবাইল কিনে এনেছি, তুমি বাড়িতেই বসে বসে অনলাইনে ক্লাস করবে। আমি তোমাকে দেখে ভালো দেখে একটা